তারপর তারপর নিজে নিজেই দোলাটা দুলতে শুরু হয়েছে। ভয়ে মধুর সারা শরীর থেকে দরদর করে ঘাম বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ ঊর্ধ্ব সাহসে সেখানে দাঁড়িয়ে থেকে মধু শুনতে পেল এই ভরা সন্ধ্যাবেলায় মিষ্টি সুরে ঋণ ঋণে ধ্বনির মতো বাগান লাগোয়া পুরো উঠোনটাতে ভেসে বেড়াচ্ছে একটা লোকছড়া আর অতীশের হাসির আওয়াজ। দোল দোল দুলু রাঙা মাথায় চিরুনি, বউ আসবে যখনই, আবার খোকাকে নিয়ে যাবে তখনই। সে দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে মধু তৎক্ষণাৎ অন্দরমহলে ফিরে এসেছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মৈনাক এবং আপনারা শুনছেন প্রেত চরিত, যেখানে আদিম ভয় পূর্ণ হয়। প্রথমেই জানাই সকল শ্রোতা বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর অনেক অনেক ভালো কাটুক সকলের। আর এই নতুন বছরের শুরুতেই আমরা আরও একবার নিয়ে এসেছি আপনাদের পছন্দের গ্রাম বাংলার হাড় হিম করা ভৌতিক গল্প। যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের গল্প প্রথমবার শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল ঘুরে অন্যান্য গল্পগুলি একবার শুনে নিন এবং গল্পগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আদিম ভয় পেতে আপনি তৈরি তো? তবে চলুন শুরু করা যাক আজকের গল্প। লেখক অমিয় নস্করের কলমে মৃত্যু সাপ। দক্ষিণ বারাসাত মহাশ্মশান। এই শ্মশানের জ্বলন্ত চিতায় কত শত মানুষের শরীর পুড়েছে, পুড়ে শেষ হয়ে গেছে কত দুর্বার অহংকার, তারই অত্যা নেই। কত ছোট ছোট শিশু অকালেই মাকে হারিয়েছে এই শ্মশানে। চোখের সামনে দাউ দাউ করে পুড়তে দেখেছে মায়ের আঁচল, যে আঁচলে ভয়ে লজ্জায় মুখ লুকানো যেত, যে আঁচলে সবসময় দুটো একটা পয়সা বাঁধা থাকত ছোট্ট খোকার জন্য, যে আঁচল থেকে মা মা গন্ধ ছাড়ত, তা সব পুড়ে ছাই হয়েছে ওই বেদিটার উপরে। সন্তানকে আগলে রাখা মায়ের দুটো হাত এখানে আসলেই কেমন যেন নেতিয়ে পড়ে। তখন সব মায়া মোহ ত্যাগ করে কি পরম শান্তিতে মানুষগুলো বহু দূর ঘুমের দেশে চলে যায়। ওইখানে পরস্পর কাঠ সাজিয়ে যেন এক চিরশান্তির মন্দির নির্মাণ করা হয়। তারপর সবকিছু চোখের সামনে দিয়ে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, শেষ হয়ে যেত, আর আজীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আবহমান কাল ধরে আমাদের সকল প্রিয় মানুষগুলো জ্বলন্ত চিতায় পুড়ে ছাই হয়েছে, নতুবা মাটির তলায় বহুদিন ধরে পচতে পচতে আবার পঞ্চভূতে বিলীন হয়েছে। তাই আজও মহাকালের অমোঘ নিয়মে শ্মশান চত্বরে একটা মৃতদেহকে কেন্দ্র করে একত্রিত হয়েছে এক দল লোক। তাদের সকলেরই মুখ প্রায় থমথমে, কারো কারো আবার চোখের কোণায় জল। ওপাশে মৃতদেহটা চিতার উপর দাউ দাউ করে জ্বলছে। সেই আগুনের আভায় পাশের বড় শিরিষ গাছের ছোটখাটো ডালপালাগুলো পাগলের মতো ছটফট করছে। আর সেই জ্বলন্ত চিতার দিকে চেয়ে আর্তনাদ করে কাঁদছে বছর চারেকের শিশু অতীশ। মা, তুমি কোথায় চলে গেলে? মা, আমাকে একা রেখে তুমি কেন চলে গেলে? এখন আমি একা একা কিভাবে থাকবো? আমার কে খাইয়ে দেবে? আমাকে আর কে ভালোবাসবে? মা, ও মা, মা তুমি ফিরে এসো না আমার কাছে। মাহারা সদ্য বেদনাবিহ্বল অতীশের একটা হাত শক্ত করে চেপে ধরেছিল তার ঠাকুরদা জমিদার নৈরঞ্জন রায়। নয়তো বাচ্চা ছেলেটা মায়ের মৃত্যু শোকে হয়তো উন্মাদ হয়ে ছুটে গিয়ে আছড়ে পড়ত মায়ের জ্বলন্ত চিতায়। তাই এমন শোকের দিনে নাতিকে বুকে টেনে নিয়ে ঠাকুরদা নৈরঞ্জন বলল, কাঁদিস না, কাঁদিস না রে দাদু ভাই। যে একবার চলে যায় সে তো আর ফিরে আসে না।
তবে তুই তোর মাকে সব সময় দেখতে পাবি। ও যে তোকে ছেড়ে কোথাও যাবে না রে, কোথাও যাবে না। এমন সময় সামনের এক চাতালে বসে থাকতে থাকতে মদ্যপ সুখরঞ্জন নেশাগ্রস্ত অবস্থায় উন্মাদ হয়ে বলল, ঠিক করেছি, গায়ে হাত তুলেছি, একদম ঠিক করেছি। আমি এই গ্রামের জমিদার নৈরঞ্জন রায়ের একমাত্র ছেলে সুখরঞ্জন রায়। আমি মদ খাবো না, বাইরে বাড়ি যাব না, তো কি গ্রামের সাধারণ মানুষে যাবে? হ্যাঁ, আলবাত মদ খাবো, আলবাত বাইরে বাড়ি যাব, এসব আমার নৈতিক অধিকার। আর এই বিষয়ে যে যে হস্তক্ষেপ করতে আসবে, আমি তার গায়ে একবার নয় বারবার হাত তুলব। তাদের সালা তুমি মরো আর বাঁচো, আমার কিচ্ছু যায় আসে না। নেশাগ্রস্ত অবস্থায় ব্যঙ্গাত্মক হাসি দিয়ে কথাগুলো বলল সুখরঞ্জন। অতীশ তখনও মা মা করে কেঁদে চলেছে। মা, ও মা, ও মা। মৃতদেহ দাহ করতে আসা লোকজনের মধ্যে থেকে একদল লোক সুখরঞ্জনের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, আর একদল তার সাথে প্রচণ্ড নেশায় তার সহসাথী হয়ে তার পাশেই বসে আফিম খাওয়া মুরগির মতো ঝিমোচ্ছে। এতক্ষণে বৃদ্ধ নৈরঞ্জন বলে উঠল, সুখরঞ্জন, তুই যেগুলো করছিস তা কিন্তু একদমই ঠিক নয়। আমি কিন্তু এই ঘটনা শেষ দেখে ছাড়ব। এখনো বলছি, যা হয়ে গেছে তা গেছে। আমাদের বংশের প্রদীপ মা হারা এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে চেয়ে তুই ওই সব কুসঙ্গ কুপথ ছেড়ে ভালো পথে ফিরে আয়, ভালো হয়ে যা, নইলে যে এর পরিণাম খুব খারাপ হবে, এই আমি তোকে বলে দিলুম। এসব কথা তখনও পর্যন্ত অতীশের কানে কিংবা তার ছোট্ট হৃদয়ে হৃদয়ঙ্গম হয়নি। সে ঠাকুরদার বাহুবন্ধ থেকে একটু আলগা পেয়ে মা মা করে কাঁদতে কাঁদতে দৌড়ে গেল মায়ের জ্বলন্ত চিতাটার দিকে। আর সেদিকে এগিয়ে যেতেই অতীশ দেখল চিতা থেকে নির্গত একদল কালো ধোঁয়ার কুণ্ডলীর ভিতর থেকে তার মায়ের আবছা মুখাবয়ব ফুটে উঠছে। তৎক্ষণাৎ সেই কালো ধোঁয়ার কুণ্ডলী অতীশকে পরিক্রমা করতে লাগল, আর কেউ যেন তার মধ্যে থেকে অতীশকে উদ্দেশ্য করে বলল, কাঁদিস না খোকা, আমি তো ছিলাম, আমি তো আছি, আমি সব সময় থাকবো তোর আশেপাশে। আমি যে তোকে ছেড়ে কোথাও যেতে পারবো না রে। জমিদার নৈরঞ্জন রায়কে জমিদারির কাজে একবার এই পলাশপুর গ্রাম থেকে অনেক দূরে চণ্ডীপুর গ্রামে যেতে হয়েছিল, আর সেখানেই প্রথম দেখেছিল একজন রূপবতী ষোড়শী নারীকে। সেই মেয়ে গামলি বোঝাই পান্তা ভাত আর আলু সিদ্ধ মাখা গামছায় বেঁধে সঙ্গে নুন লঙ্কা নিয়ে মাঠে কর্মরত চাষি বাবাকে খেতে দেওয়ার জন্য আনছিল। তাকে প্রথম দেখেই নৈরঞ্জনের মনে পুত্রবধূ করার ইচ্ছাটা দুর্বার রূপ ধারণ করে। সে মনে মনে ঠিক করে এই মেয়েকেই সে নিজের ছেলে সুখরঞ্জনের সঙ্গে বিয়ে দেবে। জমিদার তখন মাঠের চওড়া মেঠো পথ দিয়ে হাঁটছিলেন। মাথার উপর ছাতা ধরেছিল একজন পেয়াদা। চারিদিকে সারি সারি তাল গাছ। মাথার উপরে আষাঢ়ে মেঘের ফাঁকে রোদ খেলে যায় অবিরাম। আর আলপথের পাশে ছিপছিপে জলে পৌষে ধানের বেউন ভাঙে মাথায় গামছা বাঁধা একজন চাষি। তার দিকেই মেয়েটা এগিয়ে আসছিল, ফর্সা সুশ্রী চেহারা। তার চোখে মুখে প্রশান্তি আর ভালোবাসার জ্যোতি ঝিলিক মেরে ওঠে। তাকে দেখে 50 ঊর্ধ্ব পৌর জমিদার ফিসফিস করে পেয়াদাকে বলে, দেখ নরেন, ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাকে ওর ছোট দাদা বাবুর বউ করলে কেমন হয় বলতো? নরেন এতক্ষণে মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত নিরীক্ষণ করে বলল, আগে মন্দ হবেনি বড় কর্তা,
মন্দ হবে না কি বলছিস রে? বল খাসা হবে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। চল দেখি, সামনের ওই চাষি লোকটা বোধহয় মেয়েটার বাবা। তার সাথে গিয়ে চল দেখি, কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তাই চলেন কর্তা। তারপর কিছুটা এগিয়ে গিয়ে চাষির সম্মুখে করজোর করে দাঁড়িয়ে জমিদার নৈরঞ্জন রায় বললেন, আগে নমস্কার দাদা। আপনি হয়তো আমাকে চিনবেন না। আমার বাড়ি যদিও এই গ্রাম থেকে আরো বেশ কয়েকটা গ্রাম ছাড়িয়ে সেই পলাশপুর গ্রামে। হ্যাঁ, আমি ওই পলাশপুর গ্রামেরই জমিদার নৈরঞ্জন রায়। জমিদারি কাজের সূত্রেই চণ্ডীপুর গ্রামের জমিদার বাড়িতে এসেছিলাম। কিন্তু হঠাৎ এসব কথা আপনাকে কেন বলছি তাই তো ভাবছেন? না, তাহলে সব খুলেই বলি। ওই মেয়েটি বোধহয় আপনারই মেয়ে। আসলে ওই মেয়েটিকে আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, আসলে ওই মেয়েটিকে আমি আমার পুত্রবধূ করতে চাই আর কি। কথাগুলো বলতে বলতে নৈরঞ্জন সেই চাষির কাদামাখা দুটো হাত চেপে ধরে আবারও বলল, না না দাদা, আপনি না করবেন না। আপনার মেয়েকে আমি আমার মেয়ে করতে চাই। আসলে আমার একটি মাত্র ছেলে, আর তার সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিয়ে ওকে আমার ঘরে লক্ষ্মী করতে চাই দাদা। এসব কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার চোখ মুখ লজ্জায় লাল হয়ে এলো। আর চাষিও হঠাৎ এমন প্রস্তাব পেয়ে মনে মনে আনন্দে আত্মহারা হয়ে গেল। কারণ মেয়ের বয়স 16 পূর্ণ হয়ে গেছে। অর্থের অভাবে এবং সুপাত্রের অভাবে মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে না। চারিদিকে লোকজন যা খুশি তাই বলছে। তাই চাষির কাছে এই প্রস্তাব বা সুযোগ বোধহয় স্বয়ং ঈশ্বর এনে দিয়েছেন। এই ভেবে চাষি বলল, এ তো আমার পরম সৌভাগ্য। আমার মা মরা মেয়েটা জমিদার ঘরের বউ হবে। এই প্রস্তাবে আমি রাজি জমিদার বাবু, আমি রাজি। জমিদার বললেন, আচ্ছা আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ, আমি তবে খুব শিগগিরই আপনার বাড়িতে ঘটক মশাই পাঠিয়ে দেব। তিনি পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করে যাবেন। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ভালো। শুভস্য শীঘ্রম, কি বলেন বেআই মশাই? হ্যাঁ জমিদার বাবু, আপনি ঠিকই বলেছেন। এতক্ষণে পেয়াদা বলল, পাত্রী যখন আমাদের সামনেই দাঁড়িয়ে আছেন, তখন ওনাকে একবার জিজ্ঞাসা করে দেখে নিন কর্তা মশাই, উনি এই সম্বন্ধে রাজি আছেন কিনা। কারণ বিবাহে সর্বোচ্চ রায় পাত্রীর থাকাই উচিত। জমিদার বললেন, হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস নরেন। এই বলে মেয়েটার দিকে আরও এক পা এগিয়ে গিয়ে জমিদার বললেন, মা, তোমার নামটা কি বলো তো? মেয়েটা লজ্জায় মুখের উপর কাপড় টেনে নিল এবং থরথর করে কাঁপতে লাগল তার ওষ্ঠ অধরা। দ্রুত ওঠানামা করতে লাগল বুকের পারদ। চাষি লোকটা বলল, বল মা, জমিদার বাবু জিজ্ঞাসা করছেন, নিজের নাম বল। কিছুক্ষণ চুপ থাকার পর কাঁপা কাঁপা সুরে মিষ্টি করে নিজের নাম বলল সে। আগে আমার নাম রাধিকা, রাধিকা হালদার। বাবা আমাকে ভালোবেসে রাধা বলে ডাকে। জমিদার প্রফুল্লিত বদনে বলল, বাহ, কি চমৎকার নাম! খুব ভালো, খুব ভালো মা, খুব ভালো। তাহলে চললাম বেআই মশাই। খুব শিগগিরই আপনার বাড়িতে আমি ঘটক মশাই পাঠিয়ে দেব, কেমন? এই বলে সেদিন জমিদার নৈরঞ্জন রায় পলাশপুর গ্রামে ফিরেছিলেন। কিন্তু বাড়িতে ফিরে
ছেলে সুখরঞ্জনের কাছে বিয়ের প্রস্তাব রাখতেই ছেলে বলে উঠল, আমার সাথে কোনো আলাপ আলোচনা ছাড়াই তুমি কেন তাদেরকে বিয়ের কথা দিয়ে এলে? আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি জানো না আমি বিনোদিনীকে ভালোবাসি? শেষের কথাটা শুনে জমিদার নৈরঞ্জন রায়ের মাথায় আগুন জ্বলে উঠল। তিনি চিৎকার করে বললেন, কি, তুই ওই বাইজি বিনোদিনীকে ভালোবাসিস? তুই জমিদারের ছেলে হয়ে একজন বাইজিকে বিয়ে করবি? ছি 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 ছি, এ কথা বলার আগে তোর মুখে বাঁধলো না? হবে আমার শেষ কথাও তুই শুনে রাখ। যদি আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারিস, তবেই আমার সব সম্পত্তি আমি তোর নামে উইল করব, নয়তো স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি গ্রামের বড় মন্দিরের নামে দেবত্বর সম্পত্তি ঘোষণা করে দেব। এই আমার শেষ কথা। এই বলে জমিদার গটগট করে নিজের ঘরে চলে গেলেন। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো পলাশপুর গ্রামে। একটা কালো শাল গায়ে জড়িয়ে সুখরঞ্জন জমিদার বাড়ি থেকে বেরিয়ে রওনা দিল বাইজি বাড়ির উদ্দেশ্যে। কাঁচের গ্লাসে রঙিন জল আর রঙিন জলে ঢোক দিতে দিতে সন্ধ্যা ঘনিয়ে রাত হল। রাতচরা পাখির ডাক আর রাত ফড়িংয়ের তিনতিরি চিৎকারে সুখরঞ্জন অনুভব করল একে একে সবাই চলে গেছে বাইজি নাচের এই আড্ডাখানা ছেড়ে। কেবল সেই একা নেশার ঘোরে পা তুলতে পারছে না। বিনোদিনী তাকে ধরে ধরে নিজের ঘরে নিয়ে গেল। সহ্য করতে পারো না যখন এত করে কেন খাও সুখরঞ্জন বাবু? আজ আর বাড়িতে ফিরতে পারবে? সুখরঞ্জন নেশাগ্রস্ত অবস্থায় জড়ানো স্বরে বিনোদিনীকে বলল, বেশ করেছি, আরো বেশি করে মদ খাবো, আরো নেশা করব, আর নেশায় চুর হয়ে আমি তোমার কাছে পড়ে থাকবো। তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? আমার বাবা আমার বিয়ের জন্য পাত্রী রেখেছে, আমাকে বিয়ে দিতে চায়। আমিও বলেছি বিয়ে যদি করতে হয় আমি বিনোদিনীকে করব, কিন্তু উনি বলল এমনটা যদি হয় তবে ওনার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে। কিন্তু সম্পত্তি না পেলে আমার কি করে চলবে বলো তো? এত দামি দামি মদ কিভাবে জুটবে? এইসব কথাবার্তা বলতে বলতে বিনোদিনী সুখরঞ্জনকে নিয়ে গিয়ে নিজের ঘরে নিজের বিছানায় শুইয়ে দিল। অবচেতন সুখরঞ্জনের নীল পাঞ্জাবিটা তার শরীর থেকে খুলে তার লোমশ বুকের উপর মাথা রেখে বিনোদিনী বলল, সুখরঞ্জন বাবু, আমি বাইজি, তাই আমাকে হারানোর ভয় পেও না। তুমি বরং তোমার বাবার পছন্দের মেয়েকে বিয়ে করে নাও। আমি তো সবসময় তোমার আছি, বিয়ের আগেও বিয়ের পরেও। আমি কি কখনো বলেছি তোমার বিয়ের পরে আমার কাছে এলে আমার বুকে মাথা রেখে তোমাকে শুতে দেব না? তা তো বলিনি। তাই তুমি তোমার বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করো, তাতে সব দিক বজায় থাকবে। তুমি সম্পত্তি পাবে, বিনোদিনীকে পাবে, এবং উপরি পাওনা হিসেবে নিজের বাড়িতে নিজের বিছানায় একজন নারীকেও পাবে। একজন পুরুষের কাছে এর চেয়ে সুখের আর কি হতে পারে বলো? সবটা শুনে ঝিমোতে ঝিমোতে সুখরঞ্জন বলল, তুমি ঠিক বলেছ, তোমার কথা শুনলেই লাভ। এতে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। এই বলে সুখরঞ্জন বাইজির শরীরে শরীর মিলিয়ে কাটিয়ে দিল সারা রাত। আর তাকে এই কুপথ থেকে ফিরিয়ে আনতে বাবা নৈরঞ্জন তাকে বিয়ে দিতে চায়। কিন্তু জমিদার নৈরঞ্জন রায় তো আর জানে না যে মানুষের স্বভাব যায় না মোলে। তারপরে চণ্ডীপুরের চাষির মেয়ে রাধিকার সাথে পলাশপুরের জমিদারের ছেলে সুখরঞ্জনের ধুমধাম করে বিয়ে হল। জমিদার নৈরঞ্জন রায় নিজের পছন্দ করা মেয়ে রাধিকার সাথে সুখরঞ্জনের বিয়ে দিয়েছিল। কিন্তু তখন জমিদার বুঝতে পারেনি এরকম ৬-৭ বছর ঘর করার পরেও রাধিকা শেষমেশ আত্মহত্যা করে মরবে। আর তার মৃত্যুর পরে জমিদারের একমাত্র ছেলে সুখরঞ্জনের
এমন উন্মাদ অবস্থা হয়ে যাবে। সুখরঞ্জন তো রাধিকাকে তেমন ভালোবাসত না, পছন্দ করত না। তবে রাধিকার মৃত্যুর পর তার এত কষ্ট কিসের, এত উন্মাদনা কিসের? তাছাড়া 4 বছরের বাচ্চা অতীশ, তাকে কে মানুষ করবে, কে খাইয়ে দেবে? তাই এসব ভাবনা ভাবতে ভাবতে ছেলে ও নাতিন এমন খারাপ অবস্থা এবং উন্মাদনা চোখে দেখতে না পেরে জমিদার নৈরঞ্জন রায় পলাশপুর গ্রামের নামজাদা ঘটক ও পুরোহিত বিধুমঙ্গল মুখার্জিকে দিনের অন্তিম বেলায় ডেকে পাঠালেন। চারিদিকে তখন অন্ধকার ঘনিয়ে এসেছে। গ্রামের সর্বত্র থেকে ভেসে আসছে শাঁখ ঘণ্টার আওয়াজ। ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে দল বেঁধে পাখিটা ফিরছে বাসায়। এমন সময় কিছুক্ষণের মধ্যে শ্বেতবস্ত্র পরিহিত মুণ্ডিত মস্তকে একজন সুশীল ব্যক্তি জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করল। আসুন আসুন বিধুমঙ্গল বাবু, আমি এই অন্দরমহলে বসে বসেই আপনারই অপেক্ষা করছিলাম। নৈরঞ্জন রায়ের কথায় একটু বিনয়ী হয়ে করজোর করে বিধুমঙ্গল বলল, নমস্কার নৈরঞ্জনবাবু, শুনলাম আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ বিধুমঙ্গল বাবু, আমি আপনাকে এক বিশেষ দরকারি ডেকে পাঠিয়েছি। বিধুমঙ্গল আবারও গদগদ সুরে বলল, কি এমন বিশেষ দরকার জমিদারবাবু? জমিদার বললেন, আসুন আসুন, বসুন, তারপর সবিস্তারে সব বলছি। তারপর বিধুমঙ্গল এগিয়ে এসে আরাম কেদারায় বসল। দাসীর দিয়ে যাওয়া জল মিষ্টি খেল। তারপর নৈরঞ্জন বলতে শুরু করলেন, আমার যে আর কিছু ভালো লাগছে না, সবটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। বৌমাটার মৃত্যুর পর থেকে আমার বাড়ির উপরে কেমন যেন একটা ভালো ছায়া নেমে এসেছে। ছেলে নাতি কেউ ভালো নেই। মাঝরাতে আমার ছেলে কতবার যে রাই রাই বলে চিৎকার করে ওঠে, আর ইয়ত্তা নেই। আমার মনে হয় রাধিকা মৃত্যুর পর এই বাড়ি ছাড়তে পারেনি। আমি সন্তানের মায়া কাটিয়ে তাই বার যাবে, তাই না? কথাগুলো শোনা মাত্র গাঢ় ভাবনার ভাবলেশ বিধুমঙ্গলের চোখে মুখে বিষাদের মানচিত্র তৈরি করেছে। কিছুক্ষণ গালে হাত দিয়ে সেই ভাবনায় ডুবতে ডুবতে বিধুবাবু বলল, কি বলুন তো, আসলে সুখরঞ্জনবাবু সদ্য সাথীহারা হয়েছেন তো, তাই ওনার মনের মধ্যে হারিয়ে ফেলা প্রেমের তীব্র যন্ত্রণা ওনাকে ক্রমশ ব্যথিত করে তুলছে। তাই আমার মনে হয় ওনাকে পুনরায় সুপাত্রিস্থ করতে পারলে, ওনাকে আবার নতুন করে বিবাহ দিলে উনি সুস্থ হয়ে যাবেন, পুনরায় সংসারে মন দেবেন। ছোট অতীশ সেও একজন মা পেয়ে যাবে। বাচ্চা মানুষ, ওরও তো একজন মানুষের প্রয়োজন যে ওকে ভালোবাসবে, খাইয়ে দেবে, স্নান করিয়ে দেবে, তাই নয় কি? আপনিই বলুন। পণ্ডিত মানুষ বিধুবাবুর মুখে এসব কথা শুনে জমিদার নৈরঞ্জনের মন কিছুটা হালকা হল। তিনি বিধুমঙ্গলের দুটো হাত শক্ত করে চেপে ধরে বললেন, তাহলে আপনি তাড়াতাড়ি আমার ছেলের দ্বিতীয় বিবাহের জন্য সুপাত্রীর ব্যবস্থা করুন, আর আমি এদিকে সব বন্দোবস্ত করে রাখবো। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেটাকে দ্বিতীয় বিবাহ দিয়ে ওকে সংসারের মূল স্রোতে ফিরিয়ে আনতে না পারলে সব সর্বনাশ হয়ে যাবে। ছাড়া আমার নাতিটাও মায়ের অভাবে ধীরে ধীরে রুগ্ন হয়ে উঠছে। কথাটা শেষ হতে না হতেই জমিদার বাড়ির অন্দরমহলে সুখরঞ্জনের শয়নকক্ষ থেকে ভেসে এলো তার তীব্র চিৎকার ও আর্তনাদ। না না, আমাকে মেরো না রাই, রাই তুমি আমাকে মেরো না। আমি আর যাবো না বাইজি বাড়ি, আমি 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 আর যাবো না বাইজি বাড়ি, আমাকে মেরো না। কি মজা, কি মজা, রাই আর আমাকে মারবে না বলেছে, আর আমাকে মারবে না বলেছে, কি মজা, কি মজা। এসব কথা শুনতে শুনতে কান্নায় ভেঙে পড়ল নৈরঞ্জন। সে কাঁদতে কাঁদতে বলল, দেখুন বিধুমঙ্গল বাবু, দেখুন আমার ছেলের কি করুণ অবস্থাটা একবার দেখুন। 3-3 বার শহর থেকে ডাক্তার দেখিয়ে এনেছি,
গ্রামে বেদ বুদ্ধি কম করিনি, কিন্তু ওর এমন উত্তেজনা উন্মাদনা কিছুতেই কমছে না। তবে কি ও পাগল হয়ে গেল, নাকি রাধিকা ওকে পাগল করে দিল? যদিও না দেওয়ার কিছু নেই, এটার সাথে কম অন্যায় তো করেনি। শেষ কথাটা মনে মনে বলে নিয়ে নৈরঞ্জন আবার বলল, পুনরায় বিবাহ দিলে সব ঠিক হতে পারে। চিন্তিত সুরে বিধুমঙ্গলবাবু বললেন, বিবাহ দিয়েই দেখা যাক শেষমেশ কি ফল দাঁড়ায়, নয়তো আবার নতুন ভাবনা ভাবতে হবে। এই বলেই সেদিন রাতে বিধুমঙ্গলবাবু বাড়ি ফিরে যায় এবং কথা মতো প্রায় এক পক্ষকালের মধ্যে বিবাহের ব্যবস্থা করে সবাই মিলে বলে বুঝিয়ে জোর জবরদস্তি সব রকম পন্থা কাজে লাগিয়ে ভিন্ন গ্রামের সরল সাধারণ যুবতী শ্যামলা মেয়ে মধুর সঙ্গে সুখরঞ্জনের দ্বিতীয় বিবাহ সম্পন্ন হয়। বৌভাতের দিন একে একে গ্রামের মেয়ে বউরা নিমন্ত্রণ খেতে এসে ভিড় করে নতুন বউ দেখার জন্য। তার মধ্যে থেকে একজন বয়স্ক মহিলা নতুন বউ মধুর সামনে এগিয়ে গিয়ে তার ঘোমটা উঁচু করে মুখের দিকে চেয়ে দেখে বলে, দেখি দেখি ঘুমটাটা সরাও। ও মা, বা কি সুন্দর দেখতে হয়েছে গো আমাদের নতুন বউ। আরে পুরো জমিদার বাড়ির গিন্নি মা, গো খুব সুন্দর খুব সুন্দর। আরও একজন কম বয়সী মহিলা বলে ওঠে, আমাদের ছোট কর্তার সঙ্গে নতুন বউকে খুব মানাবে, কি বলো কাকি? হ্যাঁ, মানাবে না মানে কি কথা আর বলতে, এ যে একেবারে পুরো রাজ্যটা। তারপর কেটে গেছে প্রায় এক পক্ষকাল। জমিদার বাড়িতে দ্বিতীয় বিবাহের নতুন নতুন গন্ধ ততদিনে প্রায় কেটে গেছে। গ্রামের চারিদিকে সন্ধ্যা নেমেছে, মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ঝাঁক ঝাঁক বাদুড়। গ্রামের সর্বত্র থেকে ভেসে আসছে সন্ধ্যা আরতি, শাঁখ ঘণ্টার শব্দ। এমন সময় অতীশ জমিদার বাড়ির বাগান লাগোয়া বড় উঠোনের একটা কোণে বড় নিম গাছে টাঙানো একটা দোলনায় দোলা খাচ্ছিল। সে বাচ্চা মানুষ, একা একা দোলনায় দুলতে পারে না, তবে কে তাকে দোলা দিচ্ছে? এমন সময় হঠাৎ তার নতুন মা তাকে ডাকতে ডাকতে এই দিকেই এগিয়ে এলো। অতীশ, খোকা, অন্দরে ফিরে চল। চারিদিকে সন্ধ্যা নেমেছে, আর দোলনা চড়তে নেই বাবা। চল বাড়ির ভিতরে চল। মধুকে এগিয়ে আসতে দেখে হঠাৎ করেই দোলনার দোলুনি বন্ধ হয়ে গেল। সচরাচর দোলনার দোলুনি এইভাবে বন্ধ হয় না। অতীশ তার ছোট মাকে বলল, ছোট মা, তুমি যাও, আমি আর খানিকটা দোলা চড়ে তারপর চলে আসব, তুমি যাও। মধু বলল, আচ্ছা বেশ, তো তুই আরও একটু দোল্লা চড়বি তো? তা চড়, আমি দোলা দিয়ে দিচ্ছি। তুই ভালো করে ধরে বস কিন্তু। আমি কথাটা বলতে বলতে হঠাৎ যেন বিদ্যুতের ঝটকা খেল মধু। সে দোলাটা ধরতেই কেউ যেন হঠাৎ সেই দোলা থেকে তার হাতটা সরিয়ে দিল। তারপর নিজে নিজেই দোলাটা দুলতে শুরু হয়েছে। ভয়ে মধুর সারা শরীর থেকে দরদর করে ঘাম বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ ঊর্ধ্ব সাহসে সেখানে দাঁড়িয়ে থেকে মধু শুনতে পেল এই ভরা সন্ধ্যাবেলায় মিষ্টি সুরে ঋণ ঋণে ধ্বনির মতো বাগান লাগোয়া পুরো উঠোনটাতে ভেসে বেড়াচ্ছে একটা লোকছড়া আর অতীশের হাসির আওয়াজ। দোল দোল দুলু, রাঙা মাথায় চিরুনি, বউ আসবে যখনই, আবার খোকাকে নিয়ে যাবে তখনই। সে দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে মধু তৎক্ষণাৎ অন্দরমহলে ফিরে এসেছিল। সেদিন রাতে এক বিছানায় শয়নরত অবস্থায় নতুন বউ মধু বলে ওঠে, স্বামী, আমার আমার খুব ভয় করছে। কেন ভয় করছে কেন? বাড়িতে বাড়িতে ভূত আছে। ধুর, কি যে বলো না, ঘুমিয়ে পড়ো। তারপর দুই স্বামী স্ত্রীর দুজন দুজনের মতো
নিশ্চুপভাবে শুয়ে রইল। অতীশ ঠাকুরদা নৈরঞ্জনের কাছে থাকে, আর একটু বড় হলে সেও একাই থাকবে। এদিকে বেশ কিছুটা সময় পর মধু বলে উঠল, ছোট জমিদার বাবু, সেই প্রথম দিন থেকে খেয়াল করছি তুমি সব সময় কেমন যেন মন মরা হয়ে থাকো। এমনকি আমার দিকেও চোখ তুলে ভালো করে চেয়ে দেখো না। কি হয়েছে বলো তো? মানছি তোমার প্রথম স্ত্রী আমার থেকে অনেক বেশি সুন্দরী ছিল, তা বলে তুমি আমার দিকে চেয়েও দেখবে না? সব নারীই তো চায় বলো, সবারই তো ইচ্ছে হয় স্বামীর সোহাগ পেতে। তবে আমি কি কোনো পাপ করেছি যে আমাকে এই সোহাগ থেকে তুমি বঞ্চিত করছো? মধুর কথায় কি উত্তর দেওয়া উচিত তা ঠিক করে উঠতে না পেরেই সুখরঞ্জন স্নিগ্ধ হাসি দিয়ে মধুকে বুকে টেনে নিয়ে বলল, একে অপরের কাছে আসতে গেলে তো একটু সময় লাগবে মধু। তার উপর রাধিকার স্মৃতি আমাকে যে তীব্র যন্ত্রণা দেয়, কিভাবে সইব সেই যন্ত্রণা তুমি বলো। আমি আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব, আমার উপর বিশ্বাস রাখুন। খোলা জানলা থেকে বড় পুকুরের উপর দিয়ে ঢিমি তালে বয়ে আসা শীতল বাতাস সুখরঞ্জন ও মধুর হৃদয়ে স্নিগ্ধতা প্রদান করছিল। আর ছোট জমিদার মধুর গুণে আর মধু ছোট জমিদারের পৌরুষের ছোঁয়ায় মুগ্ধ হচ্ছিল। তারপর হঠাৎ মধুর কথায় সন্তুষ্টি প্রকাশ করে সুখরঞ্জন বলল, এইভাবে সারা জীবন আমার পাশে থেকো মধু। এমন সময় হঠাৎ তারা খেয়াল করল বন্ধ জানলার ওপারে গ্রীষ্মের আকাশে বর্ষা মেঘের তীব্র গর্জন, এবং কিছুক্ষণের মধ্যেই সেই গর্জন খানিক সীমিত হয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। তারা আরও শুনতে পেল জানলার ওপারে বড় পুকুরটার পাশে যে বাঁদরলাঠি গাছটা আছে, বোধহয় সেই গাছটাতেই বসে বসে ডাকছে একটি কাক। কি ভয়ানক কর্কশ সেই ডাক! শুনেই সুখরঞ্জনের সারা শরীরটা কেমন যেন শিউরে উঠল। তবে এত রাতে তো কাক ডাকার কথা নয়। কিন্তু বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, বাসা টাসা ভেঙে যেতে পারে, হয়তো সে কারণেই এমন আর্তনাদ। এমন সময় ঘরের রাত্রিবাতির নীলচে আলোয় কেউ একজন এসে দাঁড়িয়েছে তাদের সম্মুখে। দক্ষিণমুখ এক পাল্লা দরজা বিশিষ্ট ঘর। ঘরটার ডান দিকে বন্ধ দরজা এবং বাম দিকে পাতা আছে ৬-৭ মাপের একটি পালঙ্ক। পালঙ্কের দক্ষিণ এবং উত্তরের জানলা একেবারে বন্ধ। পালঙ্কের পশ্চিম বা একেবারে দেওয়ালের দিকটায় মধু শুয়ে আছে এবং পূর্ব দিকটায়, অতএব পালঙ্কের ধারে শুয়ে আছে সুখরঞ্জন। আর তার পাশেই তার মাথার কাছে সে দেখতে পাচ্ছে সেই ছায়ামূর্তিকে। ধীরে ধীরে সেই ছায়ামূর্তি ছোট জমিদার বাবুর মুখের কাছে ঝুঁকে এসে হাত দুটোকে ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছে তার গলার কাছে, যেন এক্ষুনি তাকে গলা টিপে হত্যা করবে। সেই ছায়ামূর্তির মুখ থেকে শুধু একটাই বাক্য ক্রমাগত নির্গত হচ্ছে, আমার সাথে একদম ঠিক করিসনি সুখরঞ্জন। তোর অত্যাচারে আমি এই সংসার থেকে বিদায় নিতে বাধ্য হয়েছি। আমি ছাড়বো না তোকে, পাগল করে দেব। তোর জীবনের সব সুখ কেড়ে নিয়ে তোকে অতিষ্ঠ করে মারব। হঠাৎ করেই মাঝরাতে সুখরঞ্জন চিৎকার করে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, বাঁচাও মধু, আমাকে বাঁচাও। ও আমাকে যে মেরে দেবে, ছাড়বে না, ও আমাকে ছাড়বে না। তৎক্ষণাৎ ঘুম ভেঙে উঠে বসে স্বামীর বুকে পিঠে হাত বোলাতে বোলাতে মধু বলে, আরে 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 দুঃস্বপ্ন 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 দেখেছো, ভয় পেও না, ভয় পেও না। আমি তোমার সঙ্গে আছি, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার সঙ্গেই আছি বাবা, ভয় পেও না। পরের দিন সকালে গতরাতের সকল ঘটনা শুনে জমিদার নৈরঞ্জন বলল, এই জমিদার বাড়ি ছেড়ে তোমরা মাস খানেকের জন্য অন্যত্র ঘুরে এসো। স্মৃতি ভুলতে গেলে স্থান পরিবর্তন করতেই হয়। বাবার এমন পরামর্শে
পলাশপুর গ্রাম ছেড়ে জমিদার পুত্র সুখরঞ্জন স্ত্রী মধুকে নিয়ে নিকুঞ্জপুরে নিজের শ্বশুর বাড়িতে কিছুদিনের জন্য সময় কাটাতে গেল। অতীশ রইল ঠাকুরদা জমিদার নৈরঞ্জনের কাছেই। বাবা, আমি তাহলে কদিনের জন্য শ্বশুর বাড়িতে চললাম। তুমি অতীশের এবং তোমার নিজের খেয়াল রেখো। বাবার কথা মতো সুখরঞ্জন ও মধু দুজনে পলাশপুর গ্রাম ছেড়ে নিকুঞ্জপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। নিকুঞ্জপুর গ্রামটা কেমন যেন স্তব্ধ, শান্ত, শীতল। জনবসতি তেমন একটা নেই। পুরো গ্রাম ঘুরলে বড়জোর 20-30টা বসত বাড়ির দেখা মিলবে। আরও গোটা 10 ঘর পতিত হয়ে পড়ে আছে। সেই সব ঘরের মালিকেরা বহুকাল আগে গাঁয়ের মায়া ত্যাগ করে শহরে চলে গেছে। গ্রামের মাঝ বরাবর একটা বড় বটগাছ যেন অর্ধেক গ্রামকে ছাতার মতো ছায়া করে রোজ দাঁড়িয়ে থাকে। এই কাঠফাটা রোদে কত শত পথচলতি মানুষ যে এর নিচে ক্লান্ত হয়ে বসে পড়ে তার হিসাব নেই। শুধু কি মানুষ, 4টে পাড়ার যত রকম পাখি তারাও সবাই সন্ধ্যা হলেই এই গাছে ফিরে আসে। এটাই তাদের বাসা। এতক্ষণে সুখরঞ্জন ও মধুর রিকশাটা এসে দাঁড়িয়েছে ওই বটগাছটার তলায়। তারপর শ্বশুরবাড়িতে পরপর 2 দিন সুখরঞ্জনের বেশ ভালোই কেটেছে। শ্বশুর শাশুড়ির অগাধ যত্ন আরতি, মাছ মাংস এলাহি ব্যাপার, তার উপর নতুন বউয়ের আদর, সবটা মিলেমিশে বেশ আনন্দের। সবথেকে বড় কথা, এই 2 দিনে সুখরঞ্জন ও মধুর মধ্যে রাধিকার প্রেতাত্মার অস্বাভাবিক আগমন ঘটেনি। কিন্তু পরের দিন রাতেই ঘটল ভয়ানক এক ঘটনা। মধু রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে বিছানার উপর ওপাশ ফিরে শুয়ে আছে। সুখরঞ্জন ঘরে ঢুকে মধুকে উদ্দেশ্য করে বলল, কি গো মধু, ওদিক ফিরে এমন শুয়ে আছো যে? সুখরঞ্জনের কথায় মধু কোনো উত্তর দেয় না দেখে মধুর গায়ে হাত দিয়ে নিজের দিকে টানতেই সুখরঞ্জন যা দেখল তাতে ভয়ে আতঙ্কে আঁতকে উঠে পালঙ্ক থেকে শটান ছিটকে এসে পালঙ্কের নিচে পড়ল জমিদারের ছেলে সুখরঞ্জন রায়। সে রীতিমতো ভয়ে গোঙাতে শুরু করেছে, কিন্তু কিছুতেই চিৎকার করতে পারছে না, কিংবা হয়তো সে বিকট বিভৎস জোরে চিৎকার করছে, কিন্তু চিৎকারের সেই আওয়াজ কারোর কর্ণে এসে পৌঁছচ্ছে না। অতঃপর গোঙাতে গোঙাতে সে বলল, কি রাধিকা, তুমি এখানে কোত্থেকে এলে? পালঙ্কের ওপর ওপাশ ফিরে এতক্ষণ যে শুয়েছিল সেই মধু নয়, তার চোখ মুখ সব রাধিকার। হঠাৎ করেই তা দেখে ভয়ে সুখরঞ্জন আঁতকে উঠেছিল। তবে ঘোমটা সরানো সেই রাধিকার মুখমণ্ডলের অর্ধেকটা যেন বিভৎসভাবে পচে গলে মাংস খসে খসে পড়ছে। তার আলুলায়িত চুলগুলো যেন নববধূর সেই শয্যা বাঁধন মুক্ত হতে চায়। এতক্ষণে সেই রাধিকা তার এক হাতে পালঙ্কের একটা পায়া ধরে পুরো পালঙ্কটাকে উঁচু করে বিভৎস স্বরে বলল, আমাকে তো মারলি, কিন্তু মারার আগে আমাকে কলঙ্কিত কেন করলি সুখরঞ্জন? কেন আমাকে কলঙ্কিত রাই বানালি? আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। রাধিকার সেই ভয়ঙ্কর রূপ দেখে সুখরঞ্জনের মনে পড়ে গেল অতীতের সেই কালো দিনটার কথা। জানো তো বিনোদিনী, এইভাবে তোমার উন্মুক্ত বুকের উপর মাথা এলিয়ে শুয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগে। এ ভালো লাগার অধিকাংশই যেন শান্তি, পরম শান্তি। কিন্তু তোমার স্ত্রী, সে কি তোমাকে শান্তিতে থাকতে দেয়? প্রতিদিনের মতো আজও ঠিক ডাকতে ডাকতে এখানে চলে আসবে, দেখো। আসুক, আজ ওকে আসতে দাও, দরজা তো খোলাই আছে। এসে দেখুক ওর স্বামী অন্য নারীর উন্মুক্ত শরীরের উপর শুয়ে আছে। তারপরও যদি ওর লজ্জা ঘেন্না না হয়, যদি জমিদার বাড়ি ছেড়ে চণ্ডীপুরে ওর বাপের বাড়িতে ফিরে না যায়, তখন তার উপযুক্ত ব্যবস্থা আমি নেব। কি করবে তুমি? তোমার মাথায় কি তেমন কোনো বুদ্ধি আছে? একটু এদিক ওদিক হলেই কিন্তু
তোমার সমস্ত সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। যা করবে ভেবে চিন্তে করবে, নয়তো তোমার ধনুর্ধর বাপ সব সম্পত্তি তোমার ওই বউ রাধিকাকে উইল করে দেবে। কি এমন পরিকল্পনা করা যায় বলো তো, যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না? কিছু একটা তো করতেই হবে যাতে একই ঢিলে দুটো পাখি মরে। আজকাল খুব বার বেড়েছে। একটা বুদ্ধি এসেছে আমার মাথায়, শুনবে? হ্যাঁ বলো। কানে কানে বলি, নয়তো এ কথা 5 কান হয়ে যেতে পারে। জানো তো, দেয়ালেরও কান আছে। এই বলে বিনোদিনী সুখরঞ্জনের কানে ফিসফিস করে পরিকল্পনার জাল বিছিয়ে দিতে লাগল। এমন সময় বাইজি বাড়িতে এসে ঢুকল রাধিকা। ছোট্ট জমিদার বাবু, কোথায় তুমি? কত রাত হয়েছে দেখেছ? 10:30 বাজে বাড়িতে বউ বাচ্চা রেখে এসে এই বাইজি বাড়িতে এতটা সময় কাটাতে তোমার খারাপ লাগে না? কি গো, কোথায় তুমি? রাধিকার ডাকে সাড়া দিল না সুখরঞ্জন। অতঃপর এদিক ওদিক খুঁজতে খুঁজতে নূপুরের শব্দে 1 পা 2 পা করে রাধিকা এগিয়ে এলো বিনোদিনীর ঘরের দিকে। তারপর ভেজানো দরজাটা ঠেলতেই রাধিকা দেখল বিনোদিনী বাইজির উন্মুক্ত বুকের উপর মদের নেশায় বিভোর হয়ে পড়ে আছে সুখরঞ্জন। তার শরীরের কমলা পাঞ্জাবিটা পড়ে আছে পাশের টেবিলে। এমন দৃশ্য নিজের চোখে দেখে লজ্জায় ঘেন্নায় তার 2 চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে তৎক্ষণাৎ পিছন ফিরে চিৎকার করে বলল, ছি ছি জমিদার বাবু, ছি! আজ আমার নিজের প্রতি আমার ঘেন্না হচ্ছে। মনে হচ্ছে এইরকম একটা অমানুষের সাথে মিলিত হয়ে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, যে কিনা রাত দুপুরে নিজের বউ বাচ্চাকে ঘরে ফেলে রেখে এসে বাইজির বুকে মুখ গুজে পড়ে থাকে। আমি এক্ষুনি যাচ্ছি। বাড়িতে ফিরে আমি সবটা শ্বশুরমশাইকে জানাবো, তারপর দেখি কি হয়। এমন আচরণের উচিত শিক্ষা আমি দিয়েই তবে ছাড়ব। এই বলে রাধিকা গটগট করে এগিয়ে গেল জমিদার বাড়ির দিকে। বাড়িতে ফিরে রাধিকা দেখল শ্বশুর নৈরঞ্জন রায় ততক্ষণে অতীশকে কোলের ধারে নিয়ে ঠাকুরদা নাতি মিলে ঘুমিয়ে পড়েছে। তাই হাজার রাগের সত্ত্বেও তাদেরকে আর ডাকল না। নিজে মনস্থির করল আজ রাতে এসে সিলিংয়ে কাপড় ঝুলিয়ে আত্মহত্যা করবে। এই ভেবে গটগট করে এগিয়ে গিয়ে নিজের শয়নকক্ষের দরজাটা বন্ধ করল। জমিদার বাড়ির পেয়াদা নরেন এ বাড়ির কীর্তি সব জানে। রোজ রাতে ছোট জমিদার বাইজি বাড়িতে পড়ে থাকে। রাতে বউ ঠাকরুন তাকে ডাকতে যায়। এসব হালচাল তার জানা। কিন্তু আজ রাধিকা সুখরঞ্জনকে ডাকতে গিয়েও এভাবে একা কাঁদতে কাঁদতে ফিরে এলো। এমন দৃশ্য দেখে নরেন মনে মনে ভাবল, আজ বোধহয় বড় সড়ো কোনো ঝামেলা হয়েছে, নয়তো বউ ঠাকুরন এইভাবে এসে দরজা বন্ধ কেন করবে? হ্যাঁ যাই, গিয়ে দেখি, নয়তো কোথায় যে কি হয়ে যায়। এই বলে নরেন শয়নকক্ষের দিকে এগিয়ে গিয়ে দেখল কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ। নরেন বেশ কয়েকবার রাধিকাকে ডাকল, বউ ঠাকুরন দরজা খুলুন, ও বউ ঠাকুরন, দোহাই আপনার, আপনি দরজা খুলুন। নরেনের ডাকে রাধিকা দরজা খুলল না দেখে নরেন পাশের জানলায় গিয়ে ঘরের মধ্যে কি হচ্ছে তা দেখার চেষ্টা করল। নরেন দেখল বউ ঠাকরুন সিলিংয়ের মোটা লোহায় কাপড় বাঁধছে। তা দেখে নরেন দরজায় এসে জোরে জোরে আঘাত করতে লাগল আর বলতে লাগলো, এমনটা করবেন না বউ ঠাকুরন, আপনি এমনটা করবেন না। আপনার ফুটফুটে একটা বাচ্চা আছে, তার কথা ভেবে আপনি এমনটা করবেন না। ও বউ ঠাকুরন, দরজাটা খুলুন, আপনি দরজাটা খুলুন। নরেনের ধাক্কার আঘাতে আঘাতে হঠাৎ ভিতর থেকে ছিটকিনি আলগা হয়ে দরজা খুলে যেতেই নরেন দেখল বউ ঠাকরুন ততক্ষণে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছে। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তাকে ধরে নিচে নামাতেই বিছানায় রাধিকা এলিয়ে পড়েছে নরেনের হাতের উপর। নরেন নাকের কাছে হাত দিয়ে দেখল, না, সব শেষ হয়ে যায়নি, এখনো প্রাণবায়ু আসা যাওয়া করছে।
নরেন বউ ঠাকুরনের মুখের উপর থেকে অগোছালো চুলগুলো সরিয়ে দিয়ে হাত বাতাসে দিয়ে হাওয়া করতে লাগল। ঠিক এমন সময় ঘরে এসে ঢুকল মদ্যপ সুখরঞ্জন। এমন দৃশ্য দেখে সে হাততালি দিয়ে উঠে বলল, বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। স্বামী মধু মাতাল বাইজি বাড়ির নাচ দেখতে যায়, তা বলে নিজের যৌন চাহিদা মেটাতে বাড়ির পেয়াদাকে শোবার ঘরে নিয়ে আসবে? হাহ, কত বড় বাজারি মেয়ে মানুষ। বাবা বাবা, তাড়াতাড়ি আসো, এসে দেখো তোমার গুণধর বৌমার কীর্তি। এসব কথার সত্ত্বেও নরেন সেই স্থান পরিত্যাগ করতে পারল না। সে তো জানে এই মুহূর্তে রাধিকার সঙ্গ ছেড়ে দিলে, তাকে একটু জল খাইয়ে বাতাস না করলে সে দম আটকে মারা যেতে পারে। আজ একটুর জন্য প্রাণে বেঁচেছে মেয়েটা। এতক্ষণে সুখরঞ্জনের চিৎকারে জমিদার নৈরঞ্জন এবং জমিদার বাড়ির আরও সব লোকজন এসে দাঁড়িয়েছে সেই ঘরের সামনে। আর সুখরঞ্জন সেই একইভাবে বলে চলেছে, ছি ছি ছি, বাড়িতে আমি নেই, সেই সুযোগে ছেলেটাকে বাবার কাছে দিয়ে বাড়ির কাজের লোকের সাথে এক বিছানায় শুতে তোর বাঁধল না? কি নীচ চরিত্রহীন নারী তুই! তোর জন্মে ঠিক আছে তো? এসব শুনে নরেনের দু চোখ বেয়ে জল গড়িয়ে এলো। তার দুটো চোখ রাগে লাল হয়ে জ্বলছে। সে বলল, ছোট কর্তা, এ আপনি কি সব বলছেন? এসব কথা আপনার মুখে মানায় না। আপনি তো চরিত্রহীন, তাই মা লক্ষ্মীর মতো স্ত্রীকে চরিত্রহীন বলতে আপনার বাঁধছে না? চুপ কর, চুপ কর তুই। এতদিন ধরে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, কি করে জানবো? হ্যাঁ, কি করে জানবো আমার খেয়ে আমার পরে একদিন তুই আমার বউকে ভুলিয়ে ভালিয়ে আমার বিছানায় শুয়ে পড়বি? শালা! নরেন চিৎকার করে বলে উঠল, বড় কর্তা, আপনার সামনে দাঁড়িয়ে আপনার কুলাঙ্গার ছেলে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। আপনি তো দাঁড়িয়ে দেখছেন, কিছু বলবেন না? জমিদার নৈরঞ্জন কিছুক্ষণ চুপ থাকার পর বলল, নরেন, এত রাতে তুই বৌমার ঘরে কি করছিস? এতক্ষণে কাঁদতে কাঁদতে নরেন বলল, আমি না থাকলে যে আজ বউ ঠাকুরন আত্মহত্যা করে মরতো। বউ ঠাকুরন ওই শিলিংয়ে গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছিল, আমি নামিয়ে এনেছি, তাকে বাঁচিয়েছি। আর আপনারা কি সব উল্টো পাল্টা ভাবছেন? ছি 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 ছি, কি নিচু মন আপনাদের! এর চেয়ে বোধহয় ভালো হতো বউ ঠাকুরন যদি মরে যেত, এত কটু কথা না তাকে শুনতে হতো আর না আমাকে। এতক্ষণে রাধিকা একটু ধাতস্থ হয়ে ধিমি সুরে বলল, নরেন্দা, আমাকে আজ কেন বাঁচালে? এই বাঁচা যে মৃত্যুর সমান। ওরা যে আমার গায়ে কলঙ্ক লেপে দিল। এতক্ষণে সুখরঞ্জন ঘরের ভিতর এগিয়ে গিয়ে নরেনের ফতুয়া সমেত গলাটা চেপে ধরে বলল, যা, নজরের সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যা লম্পট। জমিদার বাড়ির বউয়ের সাথে গভীর রাতে গোপনে পরকিয়া করবি, আর ধরা পড়লে নাটক মারাবি। এই বলে সুখরঞ্জন সেই রাতে চাবুক মারতে মারতে নরেনকে জমিদার বাড়ি থেকে বের করে দিয়েছিল। জমিদার নৈরঞ্জন তেমন সক্রিয়ভাবে এ কাজে বাধা প্রদান করেননি। হয়তো বাধা দিলে এমন অন্যায় নরেন কিংবা রাধিকার সাথে বোধহয় হতো না। তারপর কেটেছে বেশ কয়েকটা দিন। পলাশপুর গ্রামে সর্বত্র ছড়িয়ে পড়েছে সেদিন রাতের সেই মিথ্যা রটনা। তা এখন সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। এই তো সেদিন পুকুর ঘাটে একজন বউ বলল, কাকি, এ কথা শুনেছিস? কি কথা রে? ওই তো জমিদার নৈরঞ্জন রায়ের বৌমা গভীর রাতে জমিদার বাড়ির পেয়াদা নরেনের সঙ্গে এক বিছানায় শুয়ে থাকতে থাকতে হাতে নাতে ধরা পড়েছে। ধরা পড়েছে? হ্যাঁ,
আরে ওসব কথা তো সবাই জানে, নতুন কি আর। আমি তো শুনেছি কয়েকদিন আগেই। তাছাড়া কাজের লোকের সাথে সুবিনা তো কী করবে বলতো? ওই দুবেলা যদি কারোর স্বামী বাইজি বাড়ি পড়ে থাকে, তা সে মেয়েটি কী করবে? ও তো মেয়ে মানুষ, ওর তো শারীরিক চাহিদা আছে নাকি রে বল? ওর কি শারীরিক চাহিদা থাকতে পারে না? তো চাহিদা মেটাতে হাতের কাছে যাকে পেয়েছে তাকেই কাজে লাগিয়েছে, এটা তো কোনো দোষের দেখছি না আমি বাবা। কিন্তু জমিদার বাড়ির বউ হয়ে শেষমেশ এই সব, ছি 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 ছি, এইসব মেয়েদের নরকেও ঠাঁই হবে না রে। বেশ কয়েকদিন ধরে এইসব কথা রাধিকার কানে উঠছে। তাই রাগে ঘৃণায় শেষবারের মতো আজ রাতে সুখরঞ্জনকে রাধিকা জিজ্ঞাসা করল, নিজে তো চরিত্রহীন, কোনো মান সম্মান নেই, কিন্তু আমাকে এইভাবে পুরো পলাশপুর গ্রামের কাছে চরিত্রহীন বানিয়ে দিলে কেন? জেনে বুঝে আমাকে কেন কলঙ্কিত করলে? কেন? আমাকে তো সবসময় চরিত্রহীন বলিস। এবার দেখ চরিত্রহীন শব্দটা শুনতে কতটা কষ্ট হয়। যার নিজের চরিত্রের কোনো ঠিক নেই, বাইজির মুখে মুখ গুজে পড়ে থাকে, তারও বুঝি এমন কষ্ট হয়? চিৎকার করে সুখরঞ্জন বলল, হ্যাঁ হয় হয়, তাছাড়া আমি তো চরিত্রহীন হতে চাইনি। আমি তোকে বিয়ে করতেও চাইনি কোনোদিন। আমি ভালোবাসি আমার বিনোদিনীকে, আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোকে বিয়ে না করলে আমার বাপ আমাকে সকল সম্পত্তি থেকে বঞ্চিত করবে, তাই বাধ্য হয়ে তোকে বিয়ে করেছিলাম। আর বিয়ের পর নিজের ভালোবাসার কাছে ছুটে যাওয়া চরিত্রহীনের পরিচয়, তা আমি মনে করি না। এতক্ষণে জানলার এপাশে দাঁড়িয়ে সব কথা শুনে জমিদার নৈরঞ্জন রায় কাঁদতে কাঁদতে এগিয়ে গেল নিজের ঘরের দিকে। সবটা শুনে রাধিকা বলল, তবে বেশ তো, থাকো তোমার বাইজি বিনোদিনীকে নিয়ে, আমি আমার ছেলেকে নিয়ে কালই বাড়ি ছেড়ে চলে যাব। না, তুই ছেলেকে নিয়ে কোথাও যাবি না। তুই ছেলেকে নিয়ে চলে গেলে বাবার সব সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে। হ্যাঁ যাব, আমি কালই যাব। এ বাড়িতে আর কলঙ্ক নিয়ে পড়ে থেকে লাভ নেই। আমাকে বাঁচিয়ে একটা লোক কিনা বিনা অপরাধে বাড়ি ছাড়া হলো। সবাই সব যেন চুপ থাকলো। আমি আর এ বাড়ির কাউকে বিশ্বাস করি না, কাউকে না। হঠাৎ রাগে ফুঁসতে ফুঁসতে সুখরঞ্জন রাধিকার চুলের মুঠি ধরে বলল, একবার তো তোকে বললাম এ বাড়ি ছেড়ে কোথাও যাওয়া হবে না। যাব, আলবাদ যাব, আমি কালই চলে যাব আমার ছেলেকে নিয়ে, দেখি কি আটকায়। রাধিকার গলা চেপে ধরে সুখরঞ্জন বলল, খুব সাহস হয়েছে তোর, তাই না? জানে মেরে দেব, আমাকে চিনিস? মার মার না, মেরে ফেল আমাকে। তোর মতো একটা কাপুরুষ কুলাঙ্গার কুত্তার ঘর করার থেকে মরে যাওয়া অনেক ভালো। এই বলা মাত্র রাধিকা একতাল থুতু ছিটিয়ে দিল সুখরঞ্জনের মুখে। থু থু। সঙ্গে সঙ্গে সুখরঞ্জনের শরীরে যেন এক দানব ভর করল। দুটো হাতে রাধিকার গলা চেপে ধরল সজোরে। 5-7 মিনিটের মধ্যে ছটকাতে ছটকাতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করল রাধিকা। তারপর কাপড়ের ফাঁস করে তার গলায় বেঁধে সুখরঞ্জন সিলিংয়ে ঝুলিয়ে দিল। পরের দিন মৃতদেহ দেখে সবাই ভাবল রাধিকা আত্মহত্যা করে মরেছে। কিন্তু সুখরঞ্জন তো জানে সে রাধিকাকে নিজে হাতে খুন করেছে। তাই আজ হঠাৎ দ্বিতীয় পক্ষের শ্বশুর বাড়িতে রাধিকার এমন বীভৎস মুখাবয়ব দেখে পুরনো দিনের সমস্ত কথা এক ঝটকায় তার মনের দৃশ্যপটে ছবি হয়ে ফুটে উঠল। এমতো অবস্থায় সুখরঞ্জন প্রবল জোরে আর্তনাদ করে উঠল, বাঁচাও বাঁচাও বাঁচাও! তারপর ধীরে ধীরে অচেতন হয়ে পড়ল। তৎক্ষণাৎ মধু ছুটে এলো তার ঘরে, কিন্তু সে এসে দেখল সুখরঞ্জন মূর্ছিত অবস্থায় মেঝের উপর শুয়ে পড়ে আছে। সেদিন রাতের ঘটনার পর শ্বশুরবাড়ি থেকে সুখরঞ্জন পলাশপুরে ফিরে এসেছিল, কিন্তু আগের মতো আর ভালো অবস্থায় ফেরেনি। সে এখন বদ্ধ পাগল, উন্মাদ। কথায় কথায় বলে, শেষ করে দেব, আমি এই জমিদার বাড়ির সকলকে শেষ করে দেব, তারপর নিজেকে শেষ করব। একটা একটা করে সবাইকে খুন করব, সবাইকে একটা একটা করে। তুমি চিন্তা করো না রাধিকা, তুমি একদম চিন্তা করো না। আমি তো আছি তোমার সঙ্গে, আমি যে তোমার স্বামী। তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না, তোমাকে কেউ মারতে পারবে না। এই কে মারবি? কে মারবি আমার রাধিকাকে?
কে মারবে ওকে? কে মারবে? মারতে হলে আমাকে টপকাতে হবে। পারবি? পারবি তো আমাকে টপকাতে? শালা, রাধিকাকে মারতে এসছে। ওই দেখো, তবু তুমি রাগ করে চলে যাচ্ছ। না না, চলে যাও না, চলে যাও না আমাকে ছেড়ে। এসো এসো, আমার কাছে এসো। রাই, রাই, রাই কোথায় তুমি? রাই, নরেন্দ্রকে বের করে দিয়েছি বলে তুমি রাগ করেছো? কি কি বলছো? নরেন্দ্র মারা গেছে? এতদিনে সুখরঞ্জন পুরোপুরি উন্মাদ, পাগল হয়ে গেল। সেই শোকে দ্বিতীয় পক্ষের স্ত্রী মধুও দিনের পর দিন চোখের জল ঝরাতে থাকে। সুখরঞ্জন একদিন রাতের বেলায় নতুন বউ মধুকে নিজের ঘরে ঢুকতে দেখে প্রচণ্ড রাগে ক্ষুব্ধ হয়ে বলে ওঠে, বেরো আমার ঘর থেকে, এক্ষুনি বেরিয়ে যা শয়তানি। বেরো, বেরো। এই বলে গলা ধাক্কা দিয়ে সুখরঞ্জন মধুকে ঘর থেকে বের করে দেয়। মধু কাঁদতে কাঁদতে দৌড়ে যায় শ্বশুর মশাইয়ের ঘরে। বাবা, 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 আপনার ছেলে আবারও আগের মতো উন্মাদ হয়ে গেছে। আজ আজ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে বাবা। নৈরঞ্জন রায় মধুর মাথায় হাত বুলিয়ে বলল, তুই কাঁদিস না রে মা, কাঁদিস না। আমি সন্ধ্যাবেলায় বিধুমঙ্গল বাবুকে খবর দিয়েছি, উনি কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন, তারপর দেখা যাক কি হয়। এদিকে এমন সময় কাঁদতে কাঁদতে মধু শ্বশুরমশাইকে এক খুশির খবর দিয়ে বলল, বাবা, বাবা, আমি যে মা হতে চলেছি। এই অবস্থায় আপনার ছেলে যদি ভুল করে আমার গর্ভে আঘাত করে ফেলে। এমন আনন্দের খবর শুনে নৈরঞ্জনের চোখের কোণে জল চলে এলো। সে বলল, এখন এই অবস্থায় তুই ওর খুব কাছাকাছি যাস নে। বিধুমঙ্গল বাবু আগে আসুক, এসে কি বলেন দেখা যাক, তারপর এই বিষয়ে ভেবে দেখছি। এমন সময় সুখরঞ্জনের ঘর থেকে তার ভয়ানক আর্তনাদ মিশ্রিত চিৎকার ও সঙ্গে ভয়ঙ্করভাবে গোঙানির আওয়াজ ভেসে আসে। আমাকে তুই খুন করেছিস, নরেন্দ্রকে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়েছিস। তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। আমাকে চরিত্রহীন বানিয়ে তোদের মনের স্বাদ মেটে তারপর আমাকে খুন করেছিস। আমার ছোট্ট ছেলে অতীশ কত কষ্ট পায় আমাকে ছাড়া, জানিস? এই সবের প্রতিশোধ আমি নেবই। তোদেরকে আমি সহজে ছাড়বো ভেবেছিস? ছাড়বো না। আমি কাউকে ছাড়বো না। এসব কথা স্পষ্ট শুনতে পেয়ে মধু কাঁদতে কাঁদতে বলল, শুনুন বাবা, বাবা শুনুন, আপনার ছেলে কেমন সব কথা বলছে। কি যে হবে আমি কিছুই বুঝতে পারছি না বাবা, কিচ্ছু বুঝতে পারছি না আমি। এতক্ষণে বিধুমঙ্গলবাবু জমিদার বাড়িতে প্রবেশ করল এবং বলল, কই নৈরঞ্জন বাবু, কি সমস্যা হচ্ছে আপনার ছেলের? উল্টোপাল্টা কিছু করছে নাকি? ছেলের শোচনীয় পরিস্থিতির কথা নিজের ভাবভঙ্গির মাধ্যমে বুঝিয়ে দিয়ে নৈরঞ্জন বলল, ওর উপরে রাধিকার প্রেতাত্মা ভর করেছে বিধুমঙ্গল বাবু। আপনি যে কোনো উপায়ে আমার ছেলেকে বাঁচান। ঘরে ওর গর্ভবতী স্ত্রী, ওর কিছু হয়ে গেলে ওর বউ বাচ্চা যে ভেসে যাবে। ওকে আপনি বাঁচান, ওকে আপনি বাঁচান। হ্যাঁ, একে অতীশ ছোটবেলায় মাকে হারিয়েছে। আমি আর কদিন, যদি ওর বাবাটার কিছু হয়ে যায় ও তো ভেসে যাবে। বিধুমঙ্গলবাবু নৈরঞ্জনকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি এত ভেঙে পড়বেন না। তাছাড়া আমি এসেছি তখন একটা সমাধান অবশ্যই বের করে দিয়ে যাব। চলুন দেখি আপনার ছেলে এখন কি করছে। ঘড়িতে তখন প্রায় রাত 9টা সাড়ে 9টা বাজে।
সামনেই বুদ্ধ পূর্ণিমা, তাই এখন থেকে বাইরে চাঁদের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে আছে। তবে গ্রামের লোকজন এত রাতে কেউ আর জেগে নেই। বাইরে থেকে বয়ে আসা কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় জমিদার বাড়ির জানলা দরজার পর্দাগুলো পাগলের মতো উঠছে। রোয়াকে রাখা জ্বলতে থাকা মোমবাতিগুলোর কিছু কিছু নিভে গেছে, আবার কয়েকটার বুকে আগুন ধুকপুক করছে, যে কোনো মুহূর্তে নিভে যাবে। তাই নৈরঞ্জন একজন দাসীকে ডাক পেড়ে বলল, লতিকে, মহলের জানালা দরজাগুলো বন্ধ করে দিয়ে তবেই ঘুমোতে যাস, কিন্তু বাইরে ভীষণ ঝড় উঠেছে। দাসী লতিকে হাঁক পেড়ে বলে, আচ্ছা ঠিক আছে বড় কর্তা, সব দরজা জানালা বন্ধ করে দেব। আর এদিকে বিধুমঙ্গল অন্দরমহলে সুখরঞ্জন রায়কে ডাকতে ডাকতে এগিয়ে চলল। সুখরঞ্জন বাবু, আপনি কোথায় গেলেন? আপনার সাথে যে আমার দরকার আছে। সুখরঞ্জন বাবু, কোথায় আপনি? বিধুমঙ্গলের পিছন পিছন এগিয়ে চলল জমিদার নৈরঞ্জন রায় ও সুখরঞ্জনের দ্বিতীয় স্ত্রী মধু। বাবা, আমার আমার ভীষণ ভয় করছে। আপনার ছেলে আবার সুস্থ হয়ে যাবে তো? বলুন না, আপনার ছেলে আবার সুস্থ হবে তো বাবা? ঈশ্বরে বিশ্বাস রাখ রে মা, ঈশ্বরে বিশ্বাস রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। এতক্ষণে বিধুমঙ্গল এসে প্রবেশ করেছে সুখরঞ্জনের শয়নকক্ষে। তার পিছন পিছন এসেছে আরও দুজন, কিন্তু ঘরটা এতই অন্ধকার যে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এমনকি নিজের শরীরটুকুও না। হঠাৎ অন্ধকার ঘরে হাঁক পেড়ে বিধুমঙ্গল বলল, সুখরঞ্জন বাবু, সুখরঞ্জন বাবু, কোথায় গেলেন আপনি? অন্ধকার ঘর থেকে গম্ভীর স্বরে দুজন মানুষের কথাবার্তার আওয়াজ তিনজনের কানে এলো। সুখরঞ্জন কেমন যেন মেয়েলি সুরে বলছে, কোথায় লুকিয়েছ খোকা? আয়, বেরিয়ে আয়, আমি যে তোর মা রাধিকা। আর অতীশ সেই অন্ধকার ঘরের এখানে ওখানে লুকিয়ে পড়ছে আর বলছে, আমাকে খুঁজতে পারে না, কি মজা, মা আমাকে খুঁজতে পারে না। অন্ধকার ঘরের মধ্যে মায়ে ছেলে মিলে এমন কানামাছি খেলায় বাধা দিয়ে নৈরঞ্জন বলল, অতীশ, কোথায় তুমি দাদু ভাই? বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আমার কাছে এসো। অতীশ লোকানো অন্ধকার থেকে বেরিয়ে এসে ঠাকুরদার কাছে দাঁড়াতেই ঠাকুরদা তাকে জিজ্ঞাসা করল, কার সাথে তুমি কানামাছি খেলছিলে দাদু ভাই? মায়ের সাথে খেলছিলাম দাদু। অতীশের মুখে এমন কথা শুনে নৈরঞ্জনের বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। কিন্তু দাদু ভাই, তোমার মা তো আর বেঁচে নেই, আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, তবে তোমার সাথে খেলে কিভাবে? দাদু, দাদু তোমার মনে নেই যেদিন মায়ের শরীরটা আগুনে পুড়েছিল? সেদিন তুমি তো বললে মা আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমাকে ছেড়ে সে কোথাও যেতে পারবে না, আমার কাছেই থাকবে। হ্যাঁ, মনে আছে তো। তবে কি তোমার মা তোমার কাছেই আছে? হ্যাঁ দাদু, আমার মা তো আমার কাছেই থাকে সব সময়। সবটা শুনে নৈরঞ্জন বলল, শুনলেন তো, শুনলেন বিধুমঙ্গল বাবু, সে আছে এই বাড়িতেই, তাই তো এমন সব অলৌকিক কাণ্ড ঘটছে। আপনি যে করেই হোক এই বাড়ি থেকে ওকে তাড়ান, ওকে তাড়ান বিধুমঙ্গল বাবু, ওকে তাড়ান। অতীশ চেঁচিয়ে বলল, না দাদু, আমার মাকে তুমি তাড়িয়ে দিও না, এই এত বড় বাড়িতে আমার মা ছাড়া কেউ নেই আর। আমি আছি তো দাদু ভাই, আমি তো তোকে ভালোবাসি, আগলে রাখি। এসব কথাবার্তা শুনতে শুনতে বিধুমঙ্গলবাবু বললেন, আমি চাইলেও এ বাড়ি থেকে ওকে তাড়াতে পারবো না জমিদার বাবু। ওর নিজের পেটের সন্তান যেদিন বড় হয়ে গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডদান করবে, ও সেই দিন ও এই বাড়ি ছাড়বে, তার আগে ওকে কেউ এই বাড়ি ছাড়াতে পারবে না। বিধুমঙ্গলের মুখে এমন কথা শুনে ছোট্ট অতীশ আনন্দ করে বলে উঠল, কি মজা, আমার মা এ বাড়িতে থাকবে, কি মজা, কি মজা। এতক্ষণে
ঘরের সেই এক তাল আঁধার থেকে ঘ্যাস ঘ্যাসে সুরে একটা অট্টহাসি ভেসে এলো। এতক্ষণে বিধুমঙ্গল হাতে ধরে থাকা টর্চ লাইটের আলো ঘরের মধ্যে ফেলতেই তার চোখে পড়ল বীভৎস এক দৃশ্য। যে দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলে ভয়ে আঁতকে উঠল। কেবল অতীশ ভয় পেল না, তারা দেখল ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে সুখরঞ্জন রায়। তার চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, মাথায় পরচুলা, এমনকি সে সদ্য নাক কান ছিদ্র করে কানে বড় বড় দুটো ঝুমকো দুল ঝুলিয়েছে, নাকে গলিয়েছে পছন্দের নোলক, আর নাক কানে সদ্য ছিদ্র থেকে গড়িয়ে পড়া রক্তে কানের ঝুমকো, নাকের নোলক একেবারে রক্তারক্তি হয়ে গেছে। দুটো হাত ভর্তি করে শাঁখা, পলা, চুড়ি, গলায় মঙ্গলসূত্র পড়েছে সুখরঞ্জন রায়। ছোট জমিদার সুখরঞ্জন ড্রেসিং টেবিলে আয়নার সামনে সাজতে বসেছে। তার এমন বীভৎস সাজার পর আয়নাতে ফুটে উঠেছে তার মুখ নয়, বরং রাধিকার মুখ। তা দেখে নতুন বউ মধু চিৎকার করে কেঁদে উঠল। ঈশ্বর, ঈশ্বর, কি হবে এবার, কি হবে? মধুর গলার স্বর শুনতে পেয়ে সুখরঞ্জন আয়না থেকে মুখ সরিয়ে এদের তিনজনের দিকে তাকিয়ে বিধুমঙ্গল কড়া মেজাজে তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ছোট জমিদার বাবু? আপনি এমন মেয়েদের মতো সেজেছেন কেন? আপনি কি জানেন আপনাকে কি বিভৎস বাজে দেখতে লাগছে? বিকট অট্টহাসি করে সুখরঞ্জন বলল, বিধুমঙ্গল, তোকে কারা পণ্ডিত বলে রে? তুই তো দেখছি খুব বোকা। হ্যাঁ, তোকে কে বললো বলতো আমি ছোট জমিদার সুখরঞ্জন? আরে আমি তো সুখরঞ্জনের বিয়ে করা বউ, রাধিকা। আমি চণ্ডীপুরের মেয়ে রাধিকা। বাবা ভালোবেসে আমাকে রাধা বলে ডাকতো। বিধুমঙ্গল ধমকে সুরে বলল, আচ্ছা, তুই তাহলে রাধিকার প্রেতাত্মা? তবে তুই কেন জমিদারের শরীরে বাসা বেঁধেছিস? কি চাস তুই? আমাকে মেরে ফেলে এখন নতুন বিয়ে করে আনন্দের সংসার করছে সুখরঞ্জন। আমি ওকে সুখে শান্তিতে ঘর করতে দেব না, কিছুতেই দেব না। আমি ওকে পাগল করে দেব। বিধুমঙ্গল আবারও জিজ্ঞাসা করল, তাহলে কি করবি তুই? সব সময় ছোট জমিদারের শরীরে এইভাবে কি থাকবি নাকি? হ্যাঁ, যতদিন এই বাড়িতে আমার ছেলে থাকবে ততদিন আমি সতীনের ঘর করার জন্য এখানেই থাকবো। কথাগুলো বলার পরেই কিছুক্ষণের জন্য গাঢ় নিস্তব্ধতা ছেয়ে গেল ঘরের মধ্যে। এতক্ষণে সবটা দেখে শুনে নৈরঞ্জন বিধুমঙ্গলকে বলল, বিধু বাবু, আপনি আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন বিধু বাবু। রাধিকার অশরীরী প্রেতাত্মার কবল থেকে ওকে আপনি রক্ষা করুন। বিধুমঙ্গল গম্ভীরভাবে বলল, এই বাড়িকে অশুভ কালো ছায়া ঘিরে রেখেছে, তাই এ কাজ আমার দ্বারা অসম্ভব জমিদার বাবু। কেবল আমি নই, এ কাজ কেউই করতে পারবে না। এ বাড়িতে রাধিকা থাকবেই যতদিন না ওর সন্তান বড় হয়ে প্রেত গয়ায় ওর নামে পিণ্ড দান করছে, ততদিন রাধিকা এখানেই থাকবে। আমি তবে চলি। এই বলে বিধুমঙ্গল জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তখন রাত প্রায় 12টা বাজে। তারপর থেকে পলাশপুরের জমিদার বাড়িতে পুরোপুরি পাগলের তকমা নিয়ে একটা বন্ধ ঘরে সারা দিন পড়ে থাকত জমিদারের ছেলে সুখরঞ্জন রায়। বাড়ির চাকর বাকরেরা দিনে 3 বার বন্ধ দরজার নিচে থেকে ভাতের থালা ঠেলে দিত। সেই ভাত খেত পাগলা সুখরঞ্জন, আর মাঝে মধ্যেই ভিতর থেকে বন্ধ দরজায় দুমদুম শব্দে হাতের চাপড় মারতে মারতে বলতো, দরজা খোলো,
কে আছো? দরজা খোলো, দরজা খুলে দেখো, আমার রাধিকা ফিরে এসেছে, আমার রাধিকা ফিরে এসেছে। নিজের স্বামীকে এইভাবে নিজের চোখের সামনে থেকে ধীরে ধীরে পাগল হয়ে যেতে দেখে মধুর মুখ থেকেও হটে গেছে লাবণ্য। সেও এখন সবসময় অন্যমনস্ক হয়ে থাকে। জমিদার নৈরঞ্জন রায়ও নানান চিন্তায় ও বার্ধক্যজনিত কারণে এখন বিছানা শয্যায়। এখন আর উঠতেও পারেন না, চলতেও পারেন না। নাবিপক্ষের বৌমা মধু শ্বশুরের ঘরে গরম দুধ দিতে এলে বৃদ্ধ জমিদার কাঁপা কাঁপা সুরে তাকে বলে, বৌমা, আমার যে আর বেঁচে থাকতে ভালো লাগে না গো মা। এই বিশাল জমিদার বাড়ির প্রতিপত্তি সব সব নষ্ট করে ফেললো ওই একটাই আমার গুণধর ছেলে। ছোটবেলায় ওকে জন্ম দিতে গিয়ে ওর মা মরেছিল। চুপ করুন বাবা, থাক থাক ওসব কথা আজ আর নাই বা বললেন। না বৌমা, না, আজ আমাকে বলতে দাও। সেদিন যদি ওর মা বেঁচে থেকে ও মরে যেত, আমার আর দুঃখ হতো না, এই বিশাল জমিদারি অক্ষুণ্ণ থাকতো। ওই জন্য বলে পাপ কখনো কোনো পাপীকে ছেড়ে দেয় না, পাপের ভাগী তাকে হতেই হয়, পাপ ভোগ তাকে করতেই হয়। আমার বড় বৌমা কলঙ্কিনী ছিল না, কখনো কোনো পরপুরুষের দিকে সে চোখ তুলে পর্যন্ত চায়নি। তবুও তাকে কলঙ্কিত করেছে আমারই ছেলে। এ পাপ সুখরঞ্জন লুকোবে কিসে? তাই তো আজ বদ্ধ পাগল হয়ে পড়ে আছে অন্ধকার একটা ঘরে। ওকে পাপ ভোগ করতে দাও, দাও। শান্ত হন, শান্ত হন, দুধটা খেয়ে নিন বাবা, দুধটা খেয়ে নিন। শোনো শোনো মা, আজ তোমাকে অনেক কথা বলার আছে। আমি আজ উকিল ডেকেছি। হ্যাঁ, আমার সব সম্পত্তি আমি অতিশা তোমার আগত সন্তানের নামে লিখে দেব। এতে তোমার কোনো আপত্তি নেই তো মা? না বাবা, এসব বিষয়ে আপনি যা ঠিক করবেন তাই ঠিক, এখানে আপত্তি করার কিছু তো নেই। বেশ বেশ, তবে আরো একটা কথা শুনে রাখো, আমরা ওই ছোট্ট ছেলেটার খেয়াল রেখো। আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না, কারণ আমি যে এক চরমতম পাপের ভাগী। কেন বাবা, আপনি পাপের ভাগী হতে যাবেন কেন? আপনি তো সারা জীবন কোনো পাপ কাজ করেনইনি। হ্যাঁ হ্যাঁ, করেছি, আমিও একটা মস্ত বড় পাপ করেছি। আজ আমি তোমাকে বলবো। হ্যাঁ, চিরদিন এ কথা নিজের বুকের মধ্যেই লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আজ তোমাকে সে কথা আমি বলবো। সেদিনের সেই রাতে আমার শাশুড়ি মা তখন সূতিকাগারে প্রসব যন্ত্রণায় ছটফট করছে। ভিতরে গরম জল নিয়ে ঢুকেছে দাইমা। আমি তখন বাইরে পাইচারি করছি। তখন গভীর রাত, পুরো পলাশপুর গ্রাম গভীর নিদ্রায় আচ্ছন্ন। জমিদার বাড়িতেও কেউ তখন জেগে নেই। আকার মধ্যে আমি, দাইমা আর তোমার শাশুড়ি মা। এমন সময় সূতিকাগার থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। আমি তখন বাইরে উত্তেজিত অবস্থায় পাইচারি করছি, দাঁত দিয়ে নিজের হাত নখ চিবোচ্ছি। কিছুক্ষণ পরেই দরজা খুলে দাইমা বেরিয়ে এসে বলল, জমিদার বাবু, আপনার যমজ সন্তান হয়েছে। কি যমজ সন্তান? হ্যাঁ, যমজ সন্তান হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। বাহ, এ তো ভারী আনন্দের খবর। কিন্তু জমিদার বাবু, কিন্তু কি? আপনার পুত্র সন্তানটি
একেবারে সুস্থ স্বাভাবিক হলেও কন্যা সন্তানটি হয়েছে অপুষ্ট এবং তার পা দুটো বাঁকা, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী। কোনোদিনও হাঁটতে চলতে পারবে না। কি আপনি কি বলছেন? জমিদার বাড়ির সন্তান হবে শারীরিক প্রতিবন্ধী? না না না, এ আমি মেনে নিতে পারবো না, কখনো না। কি করবেন জমিদার বাবু? কানা খোড়া যাই হোক, নিজের সন্তান তো, তাকে কি আর ফেলে দেবে? দাইমার এমন কথায় সঙ্গে সঙ্গে জমিদারবাবুর মাথায় একটা বদ বুদ্ধি কাজ করে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ফেলে দেব। ওই অপুষ্টিকর সন্তান, ওই শারীরিক প্রতিবন্ধী সন্তান আমি রাখবো না। তোমাকে নগদ 20,000 টাকা দিচ্ছি, তুমি ওকে আঁচলে করে জড়িয়ে নিয়ে যাও, জঙ্গলের ধারে ফেলে দেবে। টাকার লোভে দাইমাও রাজি হয়েছিল আমার প্রস্তাব। তারপর ধীরে ধীরে সূতিকাগারে প্রবেশ করে দেখি মালবিকা, অর্থাৎ আমার স্ত্রী, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তখন তার কোলের ধার থেকে সেই কন্যা সন্তানকে দাইমা তুলে নিয়ে গিয়েছিল। তারপর তার কোনো খোঁজ খবর আমি আর পাইনি। এই পাপের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। মধু এতক্ষণে শ্বশুরের সব কথা শুনে বলে উঠল, শাশুড়ি মা, তিনি তো পরপর 2টো সন্তান প্রসব করেছিলেন, পরে জানতে চাননি একজন কেন তার কাছে, আর একজন কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, জানতে চেয়েছিল তো, কিন্তু নানান কথায় তাকে ভুল প্রমাণ করা হতো। তাকে এটাই বলা হতো এদিন রাতে সে একটি মাত্র সন্তান প্রসব করেছিল, কিন্তু মাসখানেকের মধ্যে সবটা সত্যি জানতে পেরে আর মাথার সমস্যা সৃষ্টি হয়। সে ধীরে ধীরে পাগল হয়ে যায়। তারপর একদিন সে আত্মঘাতী হয়ে মারা যায়। তবে এই যে আপনি একটু আগে বললেন আপনার ছেলের জন্ম দিতে গিয়ে আপনার স্ত্রী মারা গেছে। হ্যাঁ, সারা জীবন এই মিথ্যেটাই তো সবার কাছে বলে এসেছি। আজ তোমার কাছে সবটা সত্যি বললাম বৌমা। আমি এই মিথ্যে বুকে চেপে মরেও শান্তি পাবো না, তাই আজ বাধ্য হয়ে সব বলে ফেললাম। এবার ভীষণ হালকা লাগছে জানো, ভীষণ হালকা। এমন সময় হঠাৎ কাঁদতে কাঁদতে সদর দরজা থেকে জমিদার বাড়ির অন্দরে ঢুকে পড়ে বাইজি বিনোদিনী। কোথায় কোথায় আমার সুখরঞ্জন? ও নাকি পাগল হয়ে গেছে? না, তা হতে পারে না, আমার সুখরঞ্জন পাগল হতে পারে না। বাইজি বিনোদিনীকে অন্দরে ঢুকতে দেখে অনেকেই তাকে বাধা দিতে এলো, কিন্তু বৃদ্ধ নৈরঞ্জন বলল, না, কেউ ওকে বাধা দেবে না, বরং ওকে নিয়ে যাও সুখরঞ্জনের কাছে। জমিদারের কথা মতো কেউ আর বাইজি বিনোদিনীকে পথে বাধা দেয়নি, বরং একজন দ্বাররক্ষী তাকে নিয়ে গেছে বন্দি সুখরঞ্জনের ঘরের সামনে। খোলো, খুলে দাও এই তালা, আমি আমার সুখরঞ্জনের সঙ্গে দেখা করতে চাই। দ্বাররক্ষী বলল, না, এই ঘর খোলা যাবে না। ছোট জমিদার বাবু উন্মাদ পাগল, এক্ষুনি ক্ষতি হয়ে যেতে পারে। বিনোদিনী বলল, না, কিচ্ছু হবে না, খুলে দাও, একবার অন্তত আমি দেখি আমার সুখরঞ্জনকে। তারপর সেই ঘরের তালা খোলা হলো। বিনোদিনী প্রবেশ করল সেই অন্ধকার ঘরে। কি ভ্যাপসা গন্ধ বেরিয়ে আসছে ঘরটা থেকে। বিনোদিনী ঘরে ঢুকে বলল, সুখরঞ্জন, আমি এসেছি, আমি তোমার বিনোদিনী গো, এসো আমার কাছে, এসো। হাতে পায়ে লোহার বেরি পরে ঘরের একটা কোণে কুণ্ডলি পাকিয়ে বসে থাকা সুখরঞ্জন উঠে দাঁড়ালো। ধীরে ধীরে এগিয়ে এলো বিনোদিনীর দিকে। খিড়কি থেকে ঘরের ভিতরে যেটুকু আলো চুঁইয়ে পড়ছে তাতে দেখা গেল সুখরঞ্জনের চোখে মুখে কালি পড়েছে।
হাতে পায়ের নখ বড় বড় হিংস্র পশুর মতো, মুখ ঢেকে গেছে বড় বড় দাড়ি গোঁফে। সে এগিয়ে এসে বিনোদিনীকে জড়িয়ে ধরে বলল, রাধিকা, রাধিকা তুমি এসেছো? আমি বললাম না আমি আর বিনোদিনীর কাছে যাব না, আমি আর নেশা করব না, তোমার গায়ে হাতও তুলব না। তুমি তাও আমাকে ছেড়ে দূরে দূরে থাকবে? বলো বলো, আর যাবে না তো আমাকে ছেড়ে? বলো। সুখরঞ্জন, আমি তোমার বিনোদিনী, আমাকে চিনতে পারছো না? সুখরঞ্জন এক ঝটকায় তাকে বুক থেকে সরিয়ে দূরে ঠেলে দিয়ে বলল, শয়তানি, তুই এখানে কেন এসেছিস? কেন? কথাটা শেষ হতে না হতেই সুখরঞ্জন ধারালো নখ দিয়ে বিনোদিনীর শরীরে হিংস্র পশুর মতো আঘাত করতে লাগলো। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। সেই চিৎকার জমিদার নৈরঞ্জনের কানে এলো। সে বলল, এই কে কোথায় আছিস? এইবার বাইরে থেকে দরজাটা বন্ধ করে দে। বাইজি বিনোদিনী তার নিজের পাপের শাস্তি ভোগ করুক এইবার। জমিদারের কথা মতো দরজার বাইরে থেকে আবারও তালা ঝুলিয়ে দেওয়া হলো। কেবল ভিতর থেকে বেরিয়ে এলো বিনোদিনীর আর্তনাদ। মেরো না, মেরো না আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। প্রায় 15-20 মিনিট সেই আর্তনাদ চলার পর বন্ধ হয়ে গেল বিনোদিনীর সমস্ত চিৎকার। বোধহয় সারা জীবনের মতো সুখরঞ্জন তাকে চুপ করিয়ে দিয়েছে। খানিক পরে দ্বাররক্ষী দেখতে পেল টাটকা তাজা লাল রক্তের একটা ধারা দরজার নিচ দিয়ে গড়িয়ে বাইরে বেরিয়ে আসছে, আর ভিতর থেকে একটা বীভৎস আওয়াজ শোনা যাচ্ছে স্পষ্ট। কোনো বন্য মাংসাশী প্রাণী কাঁচা মাংস খুবলে খেলে যেমন শব্দ হয়, এই শব্দটা ঠিক তেমন। তবে কি সুখরঞ্জন তার প্রেমিকা বাইজি বিনোদিনীকে হত্যা করে তার শরীর থেকে কাঁচা মাংস খুবলে খাচ্ছে? তারপর কেটে গেছে বেশ কয়েক মাস। সুখরঞ্জনের বন্ধ ঘরে খাবার দিতে গিয়ে বাড়ির চাকর দেখেছে সুখরঞ্জন বিনোদিনীর শরীরের হাড় নিয়ে খেলা করে আর চিৎকার করে বলে, খেয়ে ফেলেছি, পচে যাওয়ার আগে সব মাংস খেয়ে ফেলেছি। এর মধ্যে জমিদার নৈরঞ্জনও হৃদযন্ত্র বিকল হয়ে মরেছে। মধু জন্ম দিয়েছে একটা মৃত সন্তান। তাই তার এখন বাঁচার একমাত্র অবলম্বন অতীশ। সেও এখন একটু বড় হয়েছে। গ্রামের বিদ্যালয়ে মধু তাকে ভর্তি করিয়েছে। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হবার পর একদিন জমিদার বাড়ির মূল ফটকের কাছে দাঁড়িয়ে একজন বৃদ্ধার পিঠের উপর মস্ত বড় একটা কুঁজ। সে হেঁট হয়ে লাঠির উপর ভর দিয়ে চলাফেরা করে। বোধহয় তাই সে একটা লাঠি হাতে সেখানে দাঁড়িয়ে আছে। এমন দৃশ্য দোতলার ঝুলন্ত বারান্দা থেকে মধুর চোখে পড়তেই মধু অন্দর থেকে বেরিয়ে এসে সেই বৃদ্ধার দিকে এগিয়ে গেল। বৃদ্ধা ফটকের চারিদিকে বোধহয় কাউকে খুঁজছিল। মধু এগিয়ে যেতেই তাকে দেখে কাঁপা কাঁপা সুরে বৃদ্ধা বলল, মা তুই এই জমিদার বাড়ির বউ বুঝি? হ্যাঁ মা, আমি এই জমিদার বাড়ির বউ। কেন, কিছু বলবেন? হ্যাঁ মা, বলবো বলেই তো আসলুম। আজ জমিদার বাড়ির মেয়েকে জমিদার বাড়িতে ফিরিয়ে দিতে এসেছি। এতদিন জমিদার নৈরঞ্জন বেঁচে ছিল, তাই আসিনি। আশা করি এ গল্প তুমি জানো। তোমার স্বামীর একজন যমজ বোন ছিল, যাকে তোমার শ্বশুর ফেলে দিতে চেয়েছিল। তার জন্য 20,000 টাকাও দিয়েছিল, কিন্তু আমি তাকে ফেলে দিইনি। কি করে ফেলতাম আমি যে দায়ী মা। আমার অন্তরে যে একজন মায়ের বাস, তাই আমি সেই 20,000 টাকায় তাকে বড় করেছি। আজ এই বাড়িতে তাকে ফিরিয়ে দিতে এলাম। সবটা শুনে আনন্দে মধুর চোখ দিয়ে দুফোঁটা জল নিচে গড়িয়ে পড়ল। সে বলল, কোথায় কোথায় আমার ঠাকুরছি? কোথায়
কোথায় কোথায় আমার ননদি, কোথায়? বৃদ্ধা কাঁপা কাঁপা হাতে তার কাঁধে ঝোলানো একটা থলে থেকে কাগজ জড়ানো একটা পোঁটলা মধুর হাতে দিল। কি আছে এতে? আর আর আমার ননদি কোথায়? বলুন বলুন না, আমার ননদি কোথায়? খুলে দেখ তো, তবেই তো বুঝবি কি আছে। মধু সেই কাগজ জড়ানো পুঁটলি খুলতেই দেখল তার মধ্যে একটা সদ্যজাত শিশুর কঙ্কাল। তা দেখেই মধুর শরীরে একবার বিদ্যুৎ খেলে গেল। ভয় পাচ্ছিস? ভয়? আমি তো ভয় পাইনি। আজ 36 বছর ধরে এই কঙ্কালটাকে নিজের কাছে জীবন্ত করে রেখে দিয়েছি। সেদিন তোর শ্বশুরের চোখে জমিদারির যে অহংকার আমি দেখেছিলাম, মেয়েদের প্রতি যে অবিচার আমি দেখেছিলাম, তা গড়ায় গন্ডায় হিসেব বুঝিয়ে দিতে এই সদ্যজাত শিশুকে নিজের কাছে রেখে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম। কিন্তু বেশ কয়েকদিনের মধ্যে মাতৃদুগ্ধ না পেয়ে বাচ্চাটা মরে গেল। তারপর তাকে রেখে দিয়েছিলাম। ধীরে ধীরে তার শরীর থেকে মাংস পচে গলে পড়ে গেলে তখন একজন বড় তান্ত্রিকের সাহায্যে তাকে 20,000 টাকা বকশিশ দিয়ে ওই শিশুর কঙ্কাল দিয়েই আমি জমিদার বাড়ির উপর জ্বালাবান মেরে রেখেছিলাম। তাই তো এক এক করে সব শেষ হয়েছে। জমিদার নৈরঞ্জনের অহংকার, জমিদার বাড়ির প্রতিপত্তি। তাই তো আজ আমি এই জমিদার বাড়িকে সেই জ্বালাবান থেকে মুক্তি দিতে, অশুভ সব ক্রিয়া মুছে দিতে এই কঙ্কাল নিয়ে এসেছি তোর কাছে। দক্ষিণ বারাসাত মহাশ্মশানে এই কঙ্কালকে দাহ করে তুই এই জমিদার বাড়িতে এই মেয়ে সুরঞ্জনার শ্রাদ্ধ শান্তির আয়োজন করবি। তবেই এ বাড়ি থেকে অশুভ শক্তির বিনাশ হবে, নয়তো না। আমি তবে চলি, অনেকগুলো বছর অপেক্ষা করেছি, আজ আমার দায়িত্ব শেষ। 20,000 টাকা আমি বিফলে যেতে দিইনি রে, 20,000 টাকা আমি বিফলে যেতে দিইনি। 20,000 টাকা দিয়ে জমিদারের দর্প চূর্ণ করেছি, চূর্ণ করেছি দর্প, চূর্ণ করেছি। আর এই রকম যারা বিকলাঙ্গ সন্তানকে ফেলে দিতে চায়, অনাথ আশ্রমে দিয়ে দিতে চায়, এই সব বাবা মায়ের উপর আমার কুদৃষ্টি পড়ুক। শুনছিলেন লেখক অমিয় নস্করের কলমে হাড় হিম করা ভয়ের গল্প মৃত্যু সাপ। গল্প পাঠে দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে মৌসুমী, অনু, তমাল, কৃষ্ণকলি, সুজয়, পিয়ালি, পাপড়ি, মিনাজুল, রুদ্রনীল, প্রদ্যুৎ, আত্রেয়ী, ডক্টর মিশ্র ও বর্ণালী। প্রচ্ছদ, শব্দ সংযোজন এবং আবহে তরঙ্গ স্টুডিও। পরিচালনা ও পরিবেশনায় টিম প্রেত চরিত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শীঘ্রই ফিরছি আরও এক হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন প্রেত চরিত, যেখানে আদিম ভয় পূর্ণ হয়।